এই যুদ্ধের পরে ইরান যে একটা চতুর্থ পরাশক্তি হিসেবে আসতেছে এতে কোনো সন্দেহ নেই। রাশিয়া এবং চায়না হরমুজ ইউজ করতে পারবে। আমেরিকা যতই নেভাল ব্লকেট দেখ না কেন, সেটা চীন এবং রাশিয়ার উপরে দিতে পারবে না। চীন এবং রাশিয়ার শিপের উপরে একটা ফায়ারও কিন্তু আমেরিকা নেভাল ফোর্স করতে পারবে না এবং করবে না, সাহসী পাবে না। এখন প্রশ্ন হলো কি, যে কিছু কিছু টেকনিক্যাল ব্যাপারে আমেরিকা আটকে গেছে ইরানের কাছে। যেমন আপনি জর্জ গ্যালওয়ে একটা সাক্ষাৎকারে বলেছেন ওই যে পিয়ার্স মর্গানের সাথে, হুম, সে সে কিন্তু আসলে পিয়ার্স মর্গান কিন্তু একটা মারাত্মক লোক, সে বলে জায়নিস্ট। এবং সে মানে এই ভদ্রলোক সাংবাদিকতার নামে জায়নবাদীদের কাছ থেকে টাকা খায়, ইসরায়েলের একদম পেইড এজেন্ট। হ্যাঁ, পিয়ার্স মর্গানের সাথে জর্জ গ্যালওয়ে বলছেন, খুব মানবিক লোক, আপনারা জানেন লেবার পার্টি করতেন আগে, এখন নতুন পলিটিক্যাল পার্টি করছে, 2-3 বার বোধহয় ব্রিটিশ পার্লামেন্টের এমপি ছিলেন। উনি বলেছেন পিয়ার্স মর্গানকে যে পিয়ার্স, ইউ ডোন্ট নো, আমার কাছ থেকে জানো যে 173 জন বন্দী আছে আমেরিকার, 173 জন সৈন্য আমেরিকার বন্দী আছে ইরানের কাছে। এটা পরিষ্কার, এবং এদেরকে এখান থেকে ছুটিয়ে মানে ইরানের কাছ থেকে নেওয়ার জন্য আমেরিকা বহু চেষ্টা তদবির করছে। এইটা আমরা কিন্তু জানতাম না, তবে জর্জ গ্যালওয়ের মতো লোক কিন্তু মিথ্যা রিপোর্ট দিবে না। তো সেইখানে এই যে 173 জন বন্দী, যুদ্ধবন্দী আছে ইরানের কাছে, তাদেরকে কোনো এবং জর্জ গ্যালওয়ে এইটাও বলেছে যে তাদের উপরে ইরান কখনোই পাশবিক কোনো অত্যাচার করছে না, তাদেরকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অর্থাৎ জেনেভা কনভেনশন অনুযায়ী তাদের সাথে ট্রিট করা হচ্ছে যুদ্ধবন্দী হিসাবে। তো তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমেরিকান গভর্নমেন্টকে খুব প্রেশার করছে যে ইরান থেকে ছুটায় নিয়ে আসো, এই করো সেই করো ইত্যাদি ইত্যাদি। তো এখন আপনার ডোনাল্ড ট্রাম্প যতই আপনার কি বলে চালবাজের মতো আচরণ করুক, যে বাজিগারের মতো আচরণ করুক না কেন, ইরান কিন্তু তার নিজের জায়গায় আছে, ইরান কিন্তু তার সিদ্ধান্তে অটল। ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত প্রতি মুহূর্তে বাই চেঞ্জ করে। আমার একটি প্রশ্ন এবার এখন কিন্তু প্রশ্ন উঠেছে, এই ভদ্রলোক প্রতি 5 মিনিট অন্তর অন্তর টুইট করে, 10 মিনিট অন্তর অন্তর টুইট করে। এখন আমেরিকান লোকরাই বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট 10, 15, 20 মিনিট পর পর টুইট করে, তাইলে আমেরিকার প্রেসিডেন্সি চালায় কে? উনি তো টুইটের মধ্যে আছে, উনি রাষ্ট্রপতির মানে প্রেসিডেন্টের কাজটা কে করে? এখন এতটাই সমস্যার মধ্যে ভদ্রলোক, মানে এতটাই তার সম্পর্কে আমেরিকান লোকদের ধারণা হয়েছে যে যেটা আসলে একেবারেই, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের যদি বিন্দু মাত্র কোনো মর্যাদা বোধ থাকে, তার কিন্তু চলে যাওয়া উচিত, ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। আর আপনি মধ্যপ্রাচ্যের কথা বলছেন, অনেকে আমার সাথে হয়তো আপনার ডিফার করবে, কিন্তু আমি একটা কথা বলি, এই অবস্থা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রিজ গুলো অসম্ভব ক্ষতির সম্মুখীন হবে। আপনি তো জানেন এই কাতারে এলএনজি, এরা 5 বছরে এলএনজির এস্টাবলিশমেন্ট আর ঠিক করতে পারবে না। তো 5 ইয়ার্স এলএনজি এরা সাপ্লাই করতে পারবে না, তাদের ইকোনমি চলবে কি করবে? সৌদি আরবের অবস্থাও কাহিল, সৌদি আরবের অবস্থা খুবই খারাপ এখন। সৌদি আরব যেটা চাচ্ছে, সৌদি আরব চায় না রাশিয়া এবং ইরানের সাথে আপনার এক ধরনের চুক্তি করতে চাচ্ছে, কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক, এছাড়া তো চলবে না। কারণ যেভাবে ব্লকেট তৈরি হচ্ছে, হরমুজ ইউজ করতে পারছে না, তাদের তো তেলের উপরে অর্থনীতি, অর্থাৎ গালফ কান্ট্রিদের তো অর্থনীতি হলো তেল এবং এলএনজির উপরে। তো সেইখানে যদি এইটাই যদি স্ট্যাগনেন্সি ফেস করে, তাহলে অর্থনীতি কিভাবে চলবে? তাইলে নতুন পোলারাইজেশন তৈরি হচ্ছে। কাতার এবং সৌদি আরব অলরেডি বোধ তারা আলোচনা করছে, আপনারা যুদ্ধ হলেও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে সৌদি আরবের সাথে ইরানের কিন্তু টেলিফোনিক কথা হয়, কখনো পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী দুইজনের মধ্যে, আব্বাস আরাকচির সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যে প্রিন্স, তার সাথে কথা হয়, কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়, তাদের কিন্তু বাতচিত চলছে, কনভারসেশন। তো এই কনভারসেশনে তারা কিন্তু অভিমত ব্যক্ত করেছে যে এইভাবে, আর তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কাতার, যে এইভাবে আমরা তো আর চলতে পারছি না। সাথে ইউরোপিয়ান ইউনিয়ন এবং এই ন্যাটো কান্ট্রি গুলো ভাবছে যে এইভাবে চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাইলে তারাও কিন্তু ইরানের সাথে একটা চুক্তিতে আসতে চায়, অর্থাৎ তারা স্মুথ ওয়েতে হরমুজের উপর দিয়ে তাদের বাণিজ্য তেলের জাহাজকে আহ, চলাচল নিশ্চিত করতে চায়। এটা নেটো চায়, ইউরোপিয়ান ইউনিয়নও চায়, এবং সৌদি আরব কাতারও কিন্তু নতুন বলয়ে আস্তে আস্তে চলে আসছে। এখন মধ্যপ্রাচ্যের উপরে যে আমেরিকার যে মানে সাংঘাতিক প্রভাব ছিল,
সেটা মিলিটারি এস্টাবলিশমেন্টের মাধ্যমে। হ্যাঁ, এবং তারা একটা, আমেরিকা সবসময় বলে আসছে মধ্যপ্রাচ্যকে যে আমরা তো তোমাদের উপকারের জন্য থাকি, তোমাদের তোমাদের দুঃখ কষ্ট আমাদের সহ্য হয় না, তোমাদের উপরে কেউ আক্রমণ করবে সেটা আমাদের সহ্য হয় না, তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমেরিকা সবসময় বলে আসছে, অর্থাৎ গালফ কান্ট্রিজের নিরাপত্তা দেওয়ার জন্যই তারা এই উপসাগরীয় দেশগুলোর মধ্যে তাদের সামরিক অবস্থান বজায় রাখছে। কিন্তু আমার প্রশ্ন, সাগর ভাই, যে আমেরিকা, সৌদি আরব, কাতার, কুয়েত আরব আমিরাত, ওমান, হ্যাঁ, বাহরাইন, এই রাষ্ট্রগুলোকে এই পর্যন্ত কোন দেশ আক্রমণ করতে আসছে আমাকে বলবেন? এই যে মধ্যপ্রাচ্যের কোন দেশকে কি ইরান আক্রমণ করেছে? ইরাকের কথা বলেন, আর যুদ্ধ হয়েছে ইরাক ইরান। এখন ইরাকের সাথে যখন যুদ্ধ হয়, ইরাক প্রথম আক্রমণ করছে কাতিল আরব নিয়ে। ইরান কিন্তু আক্রমণ করে না, ইরান কিন্তু কখনই আক্রমণকারী দেশ না। তাইলে এই গালফ কান্ট্রিজ গুলোর উপরে কে আক্রমণ করতে গেল? যে তাদের নিরাপত্তা ব্যাহত হচ্ছে, আমেরিকা যে বারবার বলে যে তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আমি এখন জানতে চাই কোন দেশটা উপসাগরীয় দেশের উপর আক্রমণ করতে গেছে বলেন তো? আসলে গিয়ে দেখেন ওই ইরাকে যে আক্রমণ করেছে ইরানে, সেটাও আমেরিকার একটা চান্স। আমেরিকার চাল ছিল, আমেরিকা যুদ্ধটা করিয়েছে ইরাককে দিয়া। সাদ্দাম হোসেন ভুল করছে তো এটা করে। এখন সবচেয়ে বড় কথা হলো এই যে এখন বলছে যে আমেরিকা, আমেরিকা এখন বলতে পারে যে তাইলে এই কুয়েত, সরি, গালফ কান্ট্রিজ গুলোর মধ্যে আমেরিকার সামরিক স্থাপনা কেন? এটা আমেরিকা নিজে জোরে করছে সামরিক স্থাপনা কেন? সরি, মধ্যপ্রাচ্যকে রক্ষা করার জন্য না, বরং তাদের ঘাড়ে সোয়ার হয়ে বলছে তেল দিবি, তেল না দিলে তোদের তোদের উপরে, তোদের ভূমির উপরে আমাদের সামরিক স্থাপনা আছে, তোদেরকে আমরাই প্রথম ঘাড়ে ধরবো। অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলোকে অবদমিত রেখে তাদের তেলকে শুষে নেওয়ার জন্যই কিন্তু এই সামরিক স্থাপনা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ভোগাস ভোগাস স্লোগান, ভোগাস প্রপাগান্ডা, যে আমরা তোমাদের নিরাপত্তা দিতে আছি। তো যেটা হবে এখন, এখন কিন্তু আমেরিকার যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার যে প্রভাব, আমেরিকার যে প্রতিপত্তি, সেটা আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাবে, একদিন শূন্যের কোটায় গিয়ে পৌঁছবে, কেউ স্বীকার করুক আর নাই করুক, এবং এটা হবেই হবে। এবং এই যুদ্ধের পরে ইরান যে একটা চতুর্থ পরাশক্তি হিসেবে আসতেছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এখানে প্রফেসর পেপ একটা কথা বলেছেন আবারও, যে আপনারা তিনটা বলছেন, আমি এখন ধরি চারটা সুপার পাওয়ার। আগে আমেরিকা, চায়না এবং রাশিয়া, এখন যোগ করলাম এই আপনার ইরান। ইরান ইজ এমার্জিং অ্যাজ অ্যানাদার সুপার পাওয়ার, দ্যাট ইজ এখন চারটা সুপার পাওয়ার। এখন এই সুপার পাওয়ার, ইরান যখন সুপার পাওয়ার হয়ে যাবে, তখন কিন্তু আসলে আমেরিকার এই যে স্থাপনাগুলো, আমেরিকার যে স্থাপনা মধ্যপ্রাচ্যে আছে সামরিক স্থাপনাগুলো, সেগুলো তো অবস্থা এখন ভালো না, নড়বড়ে, সবগুলোই নড়বড়ে। এখান থেকে সৈন্য টন্য যারা আছে খুব একটা, তারা রিএস্টাবলিশমেন্টে যাইতে পারছে না। তো সুতরাং আস্তে আস্তে, এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন কনভিন্সড যে আমেরিকা আমাদের কোনো নিরাপত্তা দিতে পারছে না। তারা রৌদ্রের সময় ছাতা ধরে না, বৃষ্টির সময়ও ছাতা ধরে না, তারা শুধু তেল নিতে আসে। এটা তারা এখন বুঝে গেছে। এখন এই অবস্থায় যেটা হবে যে আমেরিকা মধ্যপ্রাচ্যে, অর্থাৎ গালফ কান্ট্রিজ গুলো থেকে আমেরিকার যে প্রভাব, এটা কমে যাবে, এবং এর প্রভাব পড়বে আপনার পূর্ব এশিয়ার দেশগুলোতে, যেমন কোরিয়াতে আছে, যেমন পালাউয়ে আছে, ফিলিপিনের কাছে একটা ছোট্ট দেশ, ফিলিপিনে আছে, জাপানে আছে, তারপরে তাইওয়ানে আছে। এইগুলোর থেকে সামরিক যে আমেরিকার একদম, আমেরিকার এই যে মিলিটারি এস্টাবলিশমেন্ট গুলো সব উঠিয়ে নিতে হবে। কারণ চায়না আমেরিকাকে এই যুদ্ধের পরে পার্সোনা নন গ্রেটা ডিক্লেয়ার করবে এশিয়াতে। যে চায়না সরাসরি বলবে, ইউ ইউ হ্যাভ নো legality or any right exactly to continue your military establishments in Asia. Please গোটাও, তাড়াতাড়ি গোটাও। তাইলে আমেরিকার কিন্তু পাওয়ার আর আগের মতো এক নম্বর সুপার পাওয়ার থাকবে না, ওই সুপার পাওয়ারের একটা পাওয়ার হিসেবে থাকবে। এবং সবচেয়ে এরপর থেকে, এই যুদ্ধের পর থেকে, প্রত্যেকটা রাষ্ট্র, নেটোভুক্ত দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, তারা আর আমেরিকার দিকে তাকিয়ে থাকবে না যে আমেরিকার পারমিশন নিয়ে কোনো দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। নেটো দেশভুক্ত দেশগুলো কিন্তু একটাও কিন্তু স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি আপনার স্থাপন করতে পারে না কোনো রাষ্ট্রের সাথে, কোনো পররাষ্ট্র মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারে না, একমাত্র আমেরিকার কারণে। আমেরিকার পারমিশন লাগে যে আমি অমুক দেশের সাথে করব, অমুক দেশের সাথে আমি 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 কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব। উইদাউট দ্য গ্রেসিয়াস পারমিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নো কান্ট্রি বিলং টু নেটো ক্যান এক্স্যাক্টলি এস্টাবলিশ
এনি ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ এনি কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটি জিনিস আছে, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারাও কিন্তু জি। ইয়াতে মুসলাম। তারাও বলছে যে আমরা আর কারো কথা শুনবো না, আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব। আরেকটা জিনিস বলি, কানাডা যে লেবাররা যে পরিশ্রম করে তা থেকে 70 সেন্ট দিতে হয় ইয়াকে, পার ডলার 70 সেন্ট দিতে হয় আমেরিকাকে। কানাডার বর্তমান যে প্রধানমন্ত্রী পরিষ্কার না করছে যে 1 টাকা আর দিব না। আমেরিকাকে কেন দিব? আমার দেশের শ্রমিকদের অর্জিত টাকা থেকে আমি আমেরিকাকে দিব কেন, টাকা দিব কেন? তো সুতরাং সবকিছুতেই দেখেন, এই যে ডোনাল্ড, এখন যদি আমেরিকার শক্তি যদি একটা সীমিত পর্যায়ে চলে আসে, এবং যদি এই ধারণা তো তৈরি হয়েই গেছে যে আমেরিকা এমন শক্তি নয় যে যার সাথে যুদ্ধ করা যায় না, এই সেন্সটার উপরেই আমেরিকার বিরাট ক্ষতি হয়ে গেল। আমেরিকার এবং বিশাল বিশ্ব ড্যামেজ হয়ে গেছে, নিঃসন্দেহে বিশাল এবং ড্যামেজ হ্যাঁ, হয়ে গেছে। বিশ্ব ব্যবস্থায় নতুন পরিবর্তন আসছে, কূটনীতিতে নতুন পরিবর্তন আসছে, এবং আন্তরাষ্ট্রীয় সম্পর্কে আসছে বিরাট পরিবর্তন। এই পরিবর্তনে তৈরি হয়ে হবে নতুন পৃথিবী। সেখানে নতুন পৃথিবী নতুন ভাবে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।